রাত ঠিক 12টার সময় নূর তার মা রেখার সঙ্গে তাদের ছোট্ট কুঁড়ে ঘরে বসেছিল। মা, আমি বিয়ে করতে চাই না। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি চলে গেলে তুমি কিভাবে থাকবে? তোমার দেখাশোনা করার মতো তো আর কেউ নেই। চিন্তা করো না মা, আমি কোনো না কোনোভাবে আমার জীবন কাটিয়ে নেব, কিন্তু আমার জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কাল তোমার বিয়ে। এই কথা বলে রেখা ঘুমাতে চলে গেল, কিন্তু নূর সেখানেই বসে চোখের জল ফেলতে লাগল। ঠিক তখনই হঠাৎ তার সামনে সাদা ধোঁয়ার মতো রহস্যময় কিছু আবির্ভূত হলো। এটা কি সাদা ধোঁয়া? মা, মা, তাড়াতাড়ি এখানে এসো। আমার খুব ভয় করছে। ঘরের ভেতরে হঠাৎ ধোঁয়া এলো কিভাবে? কিন্তু নূরের চিৎকার রেখার কানে পৌঁছালো না। তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, আর এক পলকের মধ্যে সেই রহস্যময় ধোঁয়ার মধ্যে নূর মিলিয়ে যেতে থাকে। না, 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 আমাকে ছেড়ে দাও। কাল আমার বিয়ে। আমি কোথাও যেতে চাই না। দয়া করে আমাকে ছেড়ে দাও। পরদিন সকালে ঘুম থেকে উঠে রেখা নূরকে ঘরে না দেখে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। আরে, নূর ঘরে নেই, সে কোথায় গেল? এত সকালে কোথায় বের হলো? আজ তো তার বিয়ে, সব আয়োজনও সম্পন্ন হয়ে গেছে। হায় আল্লাহ, আমার মেয়ে কোথায় গেল? আগে চারপাশে খুঁজে দেখি। এই বলে রেখা তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গ্রামের লোকজনের কাছে খোঁজ নিতে লাগল। ভাই, আপনি কি আমার মেয়েকে কোথাও দেখেছেন? সকাল থেকে তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কে জানে, হয়তো তোমার মেয়ে কোথাও পালিয়ে গেছে। এমন কথা বলছেন কেন? না, আমার মেয়ে কোথাও পালাবে না। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই আমি চিন্তিত। আজ তো তার বিয়ে। তাহলে হয়তো সে এই বিয়েতে রাজি ছিল না, হয়তো অন্য কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল, তাই পালিয়ে গেছে। এখন তুমি আমার কথা বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছু যায় আসে না। হারে, রহিমের মেয়েও তো এভাবেই পালিয়ে গিয়েছিল, আর তোমার মেয়ে তো তারই ঘনিষ্ঠ বান্ধবী ছিল। গ্রামের লোকদের কথা শুনে রেখার মুখটা কেঁপে উঠল, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। মাথা নিচু করে পুরো গ্রাম খুঁজে বেড়ালেন, তবুও নূরেকে কোথাও দেখতে পেল না। এ কি বিপদ! পুরো গ্রামে খুঁজেও নূরের কোনো সন্ধান পেলাম না। এক কাজ করি, ওর হবু শ্বশুরবাড়িতে গিয়ে খোঁজ নেই, হয়তো কোনো দরকারে সেখানে গেছে। এই ভেবে রেখা দ্রুত রাজুর বাড়ির দিকে রওনা দিল। সেখানে তখন বিয়ের আয়োজন নিয়ে চারদিকে উৎসবের আমেজ। আরে রেখা বোন, আপনি এত সকালে এখানে? সব ঠিক আছে তো? কুলসুম বোন, নূর কি এখানে এসেছে? আমি সকাল থেকে তাকে খুঁজছি, পুরো গ্রাম ঘুরেও কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছেন আপনি? আজ আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে, আর আপনি বলছেন মেয়েকেই খুঁজে পাওয়া যাচ্ছে না? আমার তো মনে হচ্ছে সে কারোর সঙ্গে পালিয়ে গেছে। না, না, আমার মেয়ে এমন নয়। সে নিজের মায়ের সম্মানকে নিজের সম্মানের চেয়েও বেশি মূল্য দেয়। আমি বিশ্বাস করি সে কখনো এমন কাজ করতে পারে না। ঠিক তখনই কুলসুমের ছেলে রাজু সেখানে এসে উপস্থিত হল। কি হয়েছে? এখানে এত হইচই কেন? নূরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রেখা বোন সকাল থেকে সব জায়গায় খুঁজছেন, কিন্তু কোনো সন্ধান পাচ্ছেন না। আমি সব বুঝে গেছি, সে নিশ্চয়ই কারো সঙ্গে পালিয়ে গেছে। আর আমি এমন মেয়েকে কখনো বিয়ে করব না। আজ থেকেই এই সম্পর্ক শেষ। না বাবা, এমন কথা বলো না। আমার মেয়ে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমি তাকে খুঁজে বের করব, তারপর তোমাদের বিয়ে হবে। না না, কখনোই না। আমি এমন কোনো মেয়েকে বিয়ে করব না যে বিয়ের আগেই বাড়ি থেকে উধাও হয়ে যায়। কে জানে, সে হয়তো অন্য কাউকে ভালোবাসতো, আর তোমরা জোর করে তার বিয়ে আমার সঙ্গে দিতে চেয়েছিলে, তাই সে পালিয়ে গেছে। আর যদি কয়েকদিন পর একটা বাচ্চা কোলে নিয়ে ফিরে আসে, তখন সমাজের কাছে আমার সম্মান কোথায় থাকবে? না, আমি এই বিয়ে কিছুতেই করব না। রেখা বোন, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজ পুরো সমাজের সামনে আমার সম্মান মাটিতে মিশে গেছে। তুমি এখন চলে যাও, আমি আর কোনো কথা বলতে চাই না। কুলসুম ও রাজুর অপমানজনক কথা শুনে রেখার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি কিছু না বলে কান্না ভেজা চোখে সেখান থেকে ফিরে এলেন। অন্যদিকে নূর এক রহস্যময় শক্তির মাধ্যমে এক অন্ধকার কক্ষে এসে উপস্থিত হল। হে আল্লাহ, আমি কোথায় চলে এলাম? চারদিকে একটু অন্ধকার কেন? আমি তো আমার ঘরেই ছিলাম। এটা কোন জায়গা? মা, তুমি কোথায়? আমার খুব ভয় লাগছে। ঠিক তখনই চারপাশে নীলাভ আলো ছড়িয়ে এক রহস্যময় জাদুকরী নূরের সামনে আবির্ভূত হল। তুমি কে? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার জন্য সবাই অপেক্ষা করছে। আজ তো আমার বিয়ে। আমি তোমাকে পাতালপুরে নিয়ে এসেছি।
আর হ্যাঁ, আজ তোমার বিয়েই হবে, তবে যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল তার সঙ্গে নয়, অন্য কারো সঙ্গে। না, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে আমি শুধু তার সঙ্গেই বিয়ে করব। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এখন তুমি আমাদের জগতে আছো, এখানে আমার ইচ্ছাই আইন। আমার কথার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা তোমার নেই। অন্ধরার কথা শুনে নূর ভয় পেলেও নিজের বুদ্ধি খাটানোর চেষ্টা করল। এখন আপাতত এর কথার বিরোধিতা করে লাভ নেই। আগে দেখি এরা আমাকে কার সঙ্গে বিয়ে দিতে চায়। সুযোগ পেলেই এখান থেকে পালানোর চেষ্টা করব। ঠিক আছে, আমি বিয়ের জন্য রাজি আছি। বলো, আমাকে কার সঙ্গে বিয়ে করতে হবে? আরে, তুমি তো খুব তাড়াতাড়ি রাজি হয়ে গেলে। ভালোই হয়েছে, নইলে তোমার জীবন নরক বানিয়ে দিতাম। চলো, তোমাকে তোমার বরের কাছে নিয়ে যাই। এই বলে অন্ধরা নূরকে পাতালপুরের রাজপ্রাসাদের এক বিশাল কক্ষে নিয়ে গেল। এ কে? ছি, দেখতে এত ভয়ঙ্কর কেন? আর তার মুখটা এমন বিকৃত কেন? নিজের বরকেই চিনতে পারছো না? ইনি হলেন পাতালপুরের মহারাজ চণ্ডাল, আর আজ তোমার বিয়ে হবে তার সঙ্গেই। চি চি চি, আমি এই লোকটাকে কখনো বিয়ে করব না। এর মুখ এত ভয়ঙ্কর। তাছাড়া এ তো আমার বাবার বয়সী। আমাকে এখান থেকে যেতে দাও। আরে মেয়ে, এত রাগ করছো কেন? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি অপরিসীম শক্তি অর্জন করব। এমনকি আমার এই অভিশপ্ত চেহারাও সুন্দর হয়ে যাবে। আমার গুরুদেব নিজেই এই ভবিষ্যৎবাণী করেছেন। তোমার গুরুদেবের ভবিষ্যৎবাণী করেছেন আমার মতো কুমারী নাইকে বিয়ে করার জন্য নয়, 4-5 বাচ্চার মাকে বিয়ে করার জন্য। অন্ধরা, তুমি কাকে ধরে এনেছো? এই মেয়ে তো আমাকে রীতিমতো অপমান করেই চলেছে। আমি কিছু করার আগে তুমি একে যেখান থেকে এনেছো সেখানে ফিরিয়ে দিয়ে আসো। যেমন আদেশ মহারাজ, কিন্তু যাওয়ার আগে এই মেয়েটাকে তার অবাধ্যতার শাস্তি পেতেই হবে। কথাগুলো বলেই অন্ধরা ভয়ঙ্কর এক মন্ত্র পাঠ করল। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত শক্তি নূরের শরীরে প্রবেশ করল। এটা কি? আমার শরীরের ভেতর এমন জ্বালা করছে কেন? মনে হচ্ছে আমার পেটের মধ্যে আগুন জ্বলছে। তুমি আমার সঙ্গে কি করেছো? আমি তোমার শরীরে জ্বালা অগ্নি প্রবেশ করিয়ে দিয়েছি। এই অগ্নি তোমাকে সারা জীবন ভেতর থেকে জ্বালাতে থাকবে। বাইরে থেকে সবাই তোমাকে স্বাভাবিক দেখবে, কিন্তু তোমার শরীরের ভেতরে অবিরাম আগুনের মতো যন্ত্রণা চলতে থাকবে। তুমি মহারাজকে অপমান করেছ, তাই এর শাস্তি তোমাকে সারা জীবন ভোগ করতে হবে। এখন চলে যাও, তুমি আর আমার কোনো কাজে আসবে না। এই বলে অন্ধরা তার জাদু প্রয়োগ করে নূরকে একটি দূরবর্তী প্রান্তিক পাহাড়ি গ্রামে ফেলে দিল। এটা কি হচ্ছে? আমার শরীর এটা জ্বলছে কেন? হে আল্লাহ, আমি কি করব? আমি কোথায় এসেছি? কিছুই বুঝতে পারছি না। আরে, এই মেয়েটিকে এর আগে তো কখনো আমাদের গ্রামে দেখিনি। আমার তো মনে হয় কোনো প্রেম ঘটিত ব্যাপার, কারো সঙ্গে পালাবে হয়তো। তোমরা এমন বলছো কেন? আমার শরীরের ভেতর আগুনের মতো জ্বালা করছে। আমাকে সাহায্য করো, কেউ একজন আমাকে সাহায্য করো। আমি দাঁড়াতেও পারছি না। আমাদের বোকা বানানোর চেষ্টা করছো নাকি? তোমার শরীরে তো কোথাও আগুন দেখা যাচ্ছে না। তোমরা আমার কথা বিশ্বাস করো, আমার ওপর জাদু করা হয়েছে। আমি তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু আমি ভীষণ কষ্টে আছি। দয়া করে আমাকে সাহায্য করো। যখন সবাই নূরের কথা উপহাস করছিল, তখনই ভিড়ের মধ্য থেকে এক যুবক এগিয়ে এলো। একজন মানুষ বিপদে আছে আর তোমরা তাকে সাহায্য না করে হাসাহাসি করছো? যথেষ্ট হয়েছে। তুমি কি ঠিক আছো? কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমার শরীরের ভেতর ভয়ঙ্কর জ্বালা করছে। আমি কাউকে চিনি না, আর আমার খুব পিপাসাও পেয়েছে। দয়া করে আমাকে সাহায্য করুন। ঠিক আছে, ভয় পেও না, আমার সঙ্গে চলো। আমার মা বাড়িতে আছেন, তিনি তোমার যত্ন নেবেন। এরপর ওসমান নূরকে সহায়তা করে নিজের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছাতেই তার মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এই মেয়েটি কে? তখন ওসমান সব ঘটনা খুলে বলল। আচ্ছা, তাকে ভেতরে নিয়ে এসো। মেয়েটা খুব কষ্টে আছে, যত্ন নিলে হয়তো কিছুটা সুস্থ হবে। ওসমান ও রহিমা নূরকে ঘরের ভেতর শুইয়ে দিলেন। এরপর রহিমা এক গ্লাস পানি এনে তার হাতে দিলেন। নূর তাড়াতাড়ি সেই পানি পান করে ফেলল। আমার পিপাসা এখনো মেটেনি, আমাকে আরেক গ্লাস পানি দিন। রহিমা আবার পানি এনে দিলেন। নূর একের পর এক পানি পান করতে লাগল।
শেষ পর্যন্ত সে প্রায় 2 কলসি পানি পান করে ফেলল। মেয়ে, তুমি কি অনেক দিন ধরে পানিও খাওনি? তুমি তো পুরো 2 কলসি পানি শেষ করে ফেললে। আমি এত পানি খেলাম, তবুও আমার শরীরের জ্বালা একটুও কমেনি। আমার মনে হচ্ছে তুমি খুব গুরুতর অসুস্থ। আমি এখনই গ্রামের কবিরাজকে ডেকে আনছি। কিছুক্ষণ পর ওসমান কবিরাজকে নিয়ে এলো। কবিরাজ নূরকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে গভীর চিন্তায় পড়ে গেলেন। বিষয়টা খুবই অদ্ভুত। মেয়েটিকে পুরোপুরি সুস্থ মনে হচ্ছে না, কিন্তু তার অসুখটাও আমি বুঝতে পারছি না। দুঃখিত, আমার কাছে এর কোনো চিকিৎসা নেই। এই কথা বলে কবিরাজ চলে গেলেন। তখন রহিমা নূরের পাশে বসে কোমল কণ্ঠে বললেন, মেয়ে, তোমার কি কিছুই মনে নেই? তোমার এই অবস্থার কারণ কি? তোমার সঙ্গে আসলে কি ঘটেছিল? আমাকে পাতালপুরের এক ভয়ঙ্কর জাদুকরী অপহরণ করে নিয়ে গিয়েছিল। সেখানে এক কুৎসিত রাজা জোর করে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বিয়ে করতে রাজি হইনি। তাই সেই জাদুকরী আমার উপরেই অভিশপ্ত জাদু করেছে। তাহলে বুঝতে পারছি এটা কোনো সাধারণ অসুখ নয়। সেই জাদুকরী তোমার শরীরের ভেতরে এমন এক অগ্নিশক্তি প্রবেশ করিয়েছে যা ধীরে ধীরে তোমার প্রাণ শক্তি নিঃশেষ করে দেবে। মা, তুমি কি বলছো? এর কি কোনো প্রতিকার নেই? একটি উপায় আছে, কিন্তু সেই উপায় কেবল জাদুকরী অন্ধরাই জানে। সে বলেছিল আমি যদি কখনো সেই কুৎসিত রাজাকে বিয়ে করতে রাজি হই, তবেই সে আমার শরীর থেকে এই অভিশাপ সরিয়ে নেবে। কিন্তু আমি কখনোই তাকে বিয়ে করব না। ওসমান, তুমি এখনই দরবেশ বাবার কাছে যাও। আমার বিশ্বাস তিনি অবশ্যই কোনো না কোনো সমাধান দিবেন। মায়ের কথা শুনে ওসমান সঙ্গে সঙ্গে দরবেশ বাবার কাছে চলে গেল। সেখানে পৌঁছে সে পুরো ঘটনা খুলে বলল। এই নাও, এই জাদুকরি বলটি তোমার কাছে রাখো। এটি হাতে নিয়ে তুমি যে স্থানের কথা মনে করবে, মুহূর্তের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। তবে সাবধান, তুমি মাত্র 3 বারের শক্তি ব্যবহার করতে পারবে। ধন্যবাদ দরবেশ বাবা, আমি এই উপকার কোনোদিন ভুলব না। দরবেশ বাবার কাছ থেকে বলটি নিয়ে ওসমান পাতালপুরের কথা ভাবতেই এক ঝলক আলোর মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরমুহূর্তেই সে পাতালপুরে পৌঁছে গেল। আরে বাপরে, এ যে বিশাল রাজপ্রাসাদ! কিন্তু এখন আমি ভেতরে ঢুকব কিভাবে? এই রূপে গেলে সবাই বুঝে ফেলবে যে আমি পৃথিবীর মানুষ। না, একটা বুদ্ধি বের করতেই হবে। ঠিক তখনই তার চোখ পড়ল প্রাসাদের সামনে থাকা কালো ফুলের বাগানের দিকে। আহা, পেয়ে গেছি। ওসমান কালো ফুলগুলো ছিঁড়ে তাদের রস নিজের শরীরে মেখে নিল। এতে তার গায়ের রং অনেকটা পাতালপুরের মানুষের মতো হয়ে গেল। কিছু দূর এগোতেই এক প্রহরী তার পথ আটকে দাঁড়াল। থামো, তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। এখানে কি করতে এসেছো? আমি পাতালপুরের দূত। মহারাজ নিজেই আমাকে বিশেষ সেবক হিসেবে ডেকেছেন, আর তুমি কিনা আমার পথ আটকাচ্ছ? সাবধান, আমি চাইলে এখনই মহারাজের কাছে অভিযোগ করে তোমার শাস্তির ব্যবস্থা করতে পারি। ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। আমার ভুল হয়েছে, আপনি যেতে পারেন। যাক, আপাতত বিপদ কেটে গেছে। ভয় পেলে সব শেষ হয়ে যেত। এখন কোনোভাবে আমাকে সেই জাদুকর্ণীর কাছে পৌঁছতে হবে। কিছু দূর এগোতেই ওসমান এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। পাতালপুরের রাজা চণ্ডাল একা বাগানে বসে কান্না করছে। মনে হচ্ছে আমার বিয়ে কোনোদিন হবে না। এই অভিশপ্ত চেহারা নিয়ে আমি সারা জীবন একাই থেকে যাব। আমি শুধু একটু সুখী জীবন চাই। আমি সুন্দর হতে চাই। তাহলে এটাই তার দুর্বলতা। এখন আমাকে খুব বুদ্ধি করে কথা বলতে হবে। আগের বিশ্বাস অর্জন করি, তারপর জাদুকর্ণীর কাছে যাওয়ার পথ বের করব। হায় হায়, মহারাজের মতো মহান একজন মানুষ এত কষ্টে আছেন, এটা তো মেনে নেওয়া যায় না। কে তুমি, আর আমার পাতালপুরে কি করছো? মহারাজ, আমি আপনার একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী। আপনার দুঃখের কথা শুনে আমার হৃদয় ভেঙে গেছে, তাই আপনাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি। আচ্ছা, কিন্তু তুমি আসলে কে, আর আমার জন্য এত চিন্তা করছো কেন? আমি তো জীবনে তোমাকে কখনো দেখিনি। আপনি আমাকে কখনো দেখেননি, এটাই আপনার সবচেয়ে বড় গুণ মহারাজ। আপনি সব সময় সামনে তাকান, কিন্তু আমি আপনার সম্পর্কে সব জানি।
আপনি বিয়ে করতে চান একজন অত্যন্ত সুন্দরী মেয়ের সঙ্গে, যাতে আপনার শক্তি বাড়ে এবং আপনি এই কুৎসিত রূপ থেকে মুক্তি পান। এটাই তো আপনার স্বপ্ন, তাই না? আরে তুমি তো সত্যিই আমার সম্পর্কে অনেক কিছু জানো। আচ্ছা বলো তো, তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? এটাই তো আমি বলতে চাই মহারাজ। আমি আপনার বিয়ে এমন এক সুন্দরী মেয়ের সঙ্গে করিয়ে দেব যাকে দেখে পুরো পাতালপুর অবাক হয়ে যাবে। কিন্তু এর জন্য আপনাকে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। বাহ বাহ, সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে! আমি এর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। বলো কি করতে হবে? ব্যাপারটা হলো, আপনার প্রাসাদে যে জাদুকরি আছে তার জাদুর লাঠিটা আমাকে এনে দিতে হবে। সেই লাঠিতেই এমন শক্তি আছে যা দিয়ে আমি আপনার জন্য স্বপ্নের সুন্দরী মেয়ে হাজির করতে পারবো। আরে তুমি কি আমাকে বোকা ভাবছো? সেই জাদুকরি এতদিন ধরে আমাকে সাহায্য করছে, সে আমার জন্য সুন্দরী মেয়ে আনার চেষ্টা করেছে, আর তুমি বলছো তার লাঠি দিয়ে এসব হবে? বেরো এখান থেকে। না না মহারাজ, শান্ত হন, আমার কথা শুনুন। আপনি জানেন না আসল সত্যটা। সেই জাদুকরি কখনোই চায় না আপনার বিয়ে হোক। এটা কি বলছো তুমি? সে আমার বিয়ে কেন আটকাবে? ভাবুন মহারাজ, যদি আপনার বিয়ে হয় তাহলে আপনার উত্তরাধিকারী জন্ম নেবে, রাজ্যের ভবিষ্যৎ নিশ্চিত হবে। কিন্তু যদি না হয় তাহলে আপনি একসময় চলে যাবেন আর রাজ্য অনাথ হয়ে পড়বে। আচ্ছা, সত্যিই তো, আমি এভাবে কখনো ভাবিনি। সেই জাদুকরই আসল চক্রান্ত করছে। সে চায় আপনি কখনো বিয়ে না করেন, যাতে আপনার মৃত্যুর পর এই রাজ্যের ক্ষমতা তার হাতে চলে যায়। তারপর সে নিজেই পাতালপুর শাসন করবে। তাহলে এটাই তার চক্রান্ত? সে আমাকে এতদিন ঠগাচ্ছে, আমি তাকে শাস্তি দেব। ঠিক তাই মহারাজ। এখন শুধু আমি যেটা বলছি আপনি সেটাই করুন, তাহলেই আমি আপনার জন্য সবচেয়ে সুন্দরী মেয়েদের হাজির করব। ঠিক আছে, রাত হলেই তুমি আমার কক্ষে এসো, আমি জাদুর লাঠি নিয়ে আসব। এত সহজে ফেসে গেল? এবার আসল কাজটা শুরু করতে হবে। রাত নামতেই রাজা তার সৈন্যদের ডাকল। সৈন্যরা, যাও, জাদুকরীকে আমার সামনে হাজির করো। কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা অন্ধরাকে ধরে নিয়ে এলো। মহারাজ, আপনি আমাকে ডাকলেন? তুমি তো আমাকে সব সময় সাহায্য করো, তাই না? তাহলে আজ তোমার জাদুর লাঠি আমার চাই। না, আমি আমার জাদুর লাঠি কাউকে দিই না। মহারাজ, আমি এটা দিতে পারবো না, আমাকে ক্ষমা করুন। তোমাকে আমার কথা মানতেই হবে। যদি না মানো তাহলে আমি তোমাকে রাজ্য থেকে বের করে দেব। নিশ্চয়ই কেউ মহারাজকে আমার বিরুদ্ধে উস্কেছে, তাই তিনি এমন ব্যবহার করছেন। আগে কখনো তো এমন হয়নি। সৈন্যরা, এর হাত থেকে জাদুর লাঠি নিয়ে আমার কাছে আনো। সৈন্যরা অন্ধরার হাত থেকে জাদুর লাঠি নিয়ে রাজাকে এনে দিল। আমার দূত কোথায়? তুমি এক্ষুনি সামনে আসো। এটা কি করছেন মহারাজ? আপনি কাকে ডাকছেন? আমার লাঠি কাউকে দিতে পারেন না, এতে আমার প্রাণ বাধা আছে। হাজির মহারাজ। এই লাঠি নাও, আর আমার জন্য খুব সুন্দরী একটি মেয়ে নিয়ে এসো, আমি তার সাথে বিয়ে করব। হ্যাঁ মহারাজ, অবশ্যই, আমি খুব সুন্দরী মেয়ে এনে দেব, শুধু আমাকে লাঠিটা দিন। বোকা রাজা বিশ্বাস করে লাঠিটি ওসমানের হাতে তুলে দিল। তুমি আসলে কে? মহারাজকে তুমি কিভাবে ফাঁসালে? তুমি তো পাতালপুরের কেউ নও। হ্যাঁ, আমি পৃথিবীর মানুষ, আর বোকা রাজা তা বুঝতে পারেনি। এখন বলো, নূরের জাদুর প্রতিকার কি? না বললে এই লাঠি ভেঙে ফেলবো, আর এই রাজার মাথা ঘাড় থেকে আলাদা করে ফেলবো। আরে আরে, এটা তুমি কি করছো? আরে তুমি তো গিরগিটির মতো রং বদলাচ্ছ। তুমি তো বলেছিলে যে তুই আমার দূত। এখন তুমি আমার সাথে প্রতারণা করলে। একজন রাজার সাথে প্রতারণা করার জন্যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি আমার জাদুর লাঠি আর মহারাজের কিছুই করতে পারবে না। চলে যাও এখান থেকে, নইলে আমি তোমাকে জীবিত ছাড়ব না। ওরে বোকা রাজা, যদি বাঁচতে চাও তাহলে এই জাদুকরীকে বল নূরের উপর যে জাদু করেছে তার প্রতিকার বলে দিতে। তার শরীরে অনেক জ্বালা হচ্ছে, সে ঠিকমতো থাকতে পারছে না। যদি এই জাদুকরী উপায় না বলে তবে তোরও মাথা গাড়ে থাকবে না, আর ওই জাদুকরীও বাঁচবে না। আরে কি ভাবছিস? তাড়াতাড়ি সেই জাদুর প্রতিকার দিয়ে দে, নইলে না আমি বাঁচব না তুই। আর আমি মরতে চাই না, আমি বিয়ে করতে চাই, তাও সুন্দরী মেয়ের সাথে। হায়, আমি কোথায় ফেসে গেলাম? ঠিক আছে, আমি তোমাকে জাদুর প্রতিকার দিচ্ছি। তুমি কথা দাও আমাদের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তোমার ক্ষতি হবে না। তারপর জাদুকরী মন্ত্র পড়ে আর তার হাতে একটি সুন্দর ফুল আসে। এই ফুল নিয়ে যাও, এটি তার মাথায় স্পর্শ করলে তার জ্বালা শেষ হবে।
মনে রেখো, যদি মিথ্যা বলো আমি তোমাকে বাঁচতে দেব না। না না, সত্যিই বলেছি। এখন আমাকে মুক্তি দাও আর লাঠি ফিরিয়ে দাও। এখন আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো, আর আমি বেরিয়ে গেলে তোমার লাঠি ফেরত পাবে। এরপর অন্ধরা মন্ত্র পড়ে ওসমানকে পাতালপুর থেকে বাইরে পাঠিয়ে দেয়, আর লাঠি তার হাতে থেকেই যায়। হ্যাঁ, এখন তাড়াতাড়ি এই ফুল নিয়ে গিয়ে নূরকে সুস্থ করতে হবে। এরপর ওসমান দ্রুত দৌড়ে বাড়িতে দিকে চলে গেল। বাবা, তুমি কি নিয়ে এসেছো? এটাই কি সেই জাদুর প্রতিকার? হ্যাঁ মা, আমি জাদুকরীর কাছ থেকে নূরের জ্বালা অভিশাপের প্রতিকার নিয়ে এসেছি। ওসমান ফুলটি নূরের মাথায় স্পর্শ করতে চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই নূর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আরে এটা কি হলো? আমি তো এখন একদম সুস্থ। বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এখন আমাকে মায়ের কাছে যেতে হবে। ঠিক আছে, চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এরপর তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে নূরের বাড়িতে পৌঁছালো। নূর, মা তুমি কোথায় ছিলে? আর এই ছেলেটিকে? গ্রামবাসীরা যা বলছিল, তুমি কি সত্যিই পালিয়ে গিয়েছিলে? তখন নূর পুরো ঘটনাটি তার মাকে খুলে বলল। আল্লাহ, এত বড় ঘটনা ঘটে গেছে! আমি তো আগেই বুঝেছিলাম আমার মেয়ের সাথে কিছু একটা হয়েছে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। এখন আপনার মেয়ে সম্পূর্ণ নিরাপদ, তার আর কোনো ভয় নেই। মা, আমার বিয়ের কি হবে? সেই ছেলেটি কি বলেছিল? নূর, তুই যাওয়ার পর আমি তার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। সেই ছেলেটি বিয়ে করতে অস্বীকার করে দিয়েছে, আর পুরো গ্রামে তোর নামে অপবাদ ছড়িয়ে পড়েছে। এখন কেউ তোকে বিয়ে করবে না। তাহলে ঠিক আছে, আমি নূরকে বিয়ে করতে চাই, যদি নূর রাজি থাকে। কি? তুমি আমাকে বিয়ে করবে? কিন্তু পুরো গ্রাম তো আমাকে নিয়ে খারাপ কথা বলছে। এতে আমার কিছু যায় আসে না। মানুষ সবসময় অন্যকে নিয়ে কথা বলতেই পছন্দ করে। ঠিক আছে, তুমি যদি সত্যিই আমার পাশে থাকতে চাও, আমিও রাজি, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। এরপর ধুমধাম করে ওসমান ও নূরের বিয়ে সম্পন্ন হলো। বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।